আকাশ যখন তৃষায় কাঁপছে, বাতাস করছে হাহাকার, সেই সময় আমরা সকলে মেতে উঠেছি রবীন্দ্র তর্পণে। কি উচ্ছ্বাস, কি আনন্দ! আমাদের কোনো ক্লান্তি নেই, আমাদের কোনো অবসাদ নেই এই মহড়ায় যোগ দিতে। সেখানে কচি কাঁচা যেমন আছে, তেমনি আছে বৃদ্ধ যুবা। সমস্ত বয়সের নারী পুরুষ নির্বিশেষে যুক্ত হয়েছে এই মহড়ায়, রবীন্দ্র তর্পণে, রবীন্দ্র পূজায়। সবাই যখন আমরা মত্ত আছি, তখন আমি ভাবলাম এই রবি মাসে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার একটা ছোট্ট নিবেদন থাক। সেই চিন্তা করেই আজ আমার এখানে আসা। আমি বেছে নিয়েছি নারী চরিত্র। আমি একটা জিনিস দেখেছি, রবীন্দ্র কাব্যেও নারী তো নানা রূপে অবতীর্ণা, কখনো মাতৃরূপে, কখনো প্রেমিকা হয়ে, কখনো বা কন্যে হয়ে। যে রূপেই আসুক না কেন, সেই রূপেই তিনি অনন্যা। আবার এটাও দেখেছি, অপমানিতা, অবদলিতা নারীও এই সমাজেরই অঙ্গ। তাকেও কিন্তু কবিগুরু অসম্ভব সুচারু শৈল্পিক দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। আসলে একটা কথা তো সত্যি, কাব্য তো সমাজের দর্পণ, সমাজকেই তো রিপ্রেজেন্ট করছেন কবিগুরু। তাই সেখানে সেই চরিত্র, সেই নারী চরিত্রই বা থাকবে না কেন? আমি এও দেখেছি, এই যে নারীরা বদলায়, এমনি এমনি বদলায় না। অনেক পুরনো ঘা থাকে তাদের অন্তরে। সেই ঘায়ের সেই ক্ষত আস্তে 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 যখন ইনকিউরেবল হয়ে ওঠে, তখনই বোধহয় সে বদলে যায়। নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে, গোপনে। নারী বদলায় প্রিয়জনের অবহেলায়, অপমানে। নারী কখনো এমনি এমনি বদলায় না, নারী বদলায় প্রিয় মানুষের বদলে। নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে। নারী বদলায় অপমানে, অসম্মানে। নারী কিন্তু হুটহাট বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। নারী বদলায় মানিয়ে নেবার রাস্তা ফুরোলে। নারী বদলায় তার আত্মসম্মানে আঘাত হানলে। নারী কিন্তু শখ করে বদলায় না, নারী বদলায় বদলাতে হবে বলে। নারী বদলায় কান্নার নোনা জলে, নারী বদলায় অসহ্য কষ্ট পেলে, নারী বদলায় রক্তক্ষরণে ক্ষতে। তেমনই একটি নারী চরিত্র আজ আমার নিবেদনে, স্ত্রীর পত্রের মৃণাল। যে মৃণাল 15 বছরে বৈবাহিক জীবন, একটি চিঠিতে ইতি টেনেছিল। সেই চিঠিটা থাকবে আজকে আমার নিবেদনে। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লেখার ফাঁকটুকু পাওয়া যায়নি।
আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ ও জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই সাহস করে এই চিঠিখানা লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক না কেন, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই, এমন কোনো দোষ নেই যাতে আমি বিধাতাকে মন্দ বলতে পারি। তাই তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইছি না। আমার এই চিঠি সেজন্য নয়। তবে আমি তোমাদের ওই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সমাজের সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতন আপন দস্তুর দিয়ে চিরদিন ওর জীবনটাকে পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা অত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়, আর সেই মৃত্যুর মধ্যেই সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কোনো খুড়তুতো ভাইয়ের বোন নয়, কোনো অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিতা স্ত্রী নয়। সেখানে সে অনন্ত। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো বেদনে বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো সেই মৃত্যুর বাঁশি, সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে যেদিন আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল।
আমি বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? তাই সবচেয়ে কঠিন কেন? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আগুলটার ভেতর আমাকে তিলে তিলে মরতে হবে? মৃত্যুর বাঁশি বেজেই চলল। কোথায় রে রাজমিস্ত্রির দেওয়াল? কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল? আর কোথায় রে তোমাদের ওই ঘোড়ো আইন দিয়ে গড়া ওই কাঁটার বেড়া? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উড়ছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, ভয় নেই। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে এখন নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে এতদিন আমায় ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার মৃত্যুর তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখার আর জায়গা নেই। আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি সত্যিই মরতে যাচ্ছি? ভয় পেও না, ভয় পেও না। অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। না, মীরাবাইও তো আমারই মতন মেয়ে মানুষ ছিল। তার শিকলটাও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে লিখেছিলেন, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তাই হোক। এই লেগে থাকাটাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণতল আশ্রয় ছিন্ন মৃণাল। যে জিনিসটা আজকের সমাজে মেয়েরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, অবাক হয়ে দেখলাম
সে যুগেও মৃণাল কিন্তু সেই পথটা দেখিয়ে গেছে। আত্মসম্মানকে বিসর্জন না দেওয়ার পথ, নিজের সম্মানকে টিকিয়ে রাখার পথ দেখিয়ে গেছে মৃণাল, তাই না? আসি, কেমন লাগলো জানিও।